আমাদের বংশগতি এবং বিভেদ চ্যাপ্টারটি যেখানে শেষ করেছিলাম সেটি হচ্ছে ক্রোমোজোম। পরবর্তী যে ক্রোমোজোমের সঙ্গে জিনের সম্পর্ক এবং জিন কি সেটি বিষয়ে আলোচনা করা আছে আমাদের ক্লাস 12-এর বইগুলোতে। তো জিন এবং ক্রোমোজোম এই দুটির মধ্যে সম্পর্কটি আমরা জিনের সংজ্ঞাতে বলে আসি যে জিন হচ্ছে বংশগতির গঠনগত ও কার্যগত একক, আর ক্রোমোজোম অ্যাকচুয়ালি এই বংশগতির গঠনগত কার্যগত এককের একটি সমন্বয়, মানে অনেকগুলি জিন নিয়ে একটি ক্রোমোজোম গঠিত হয়। জিনকে আমরা আরেকটু যদি মলিকুলার লেভেলে ডিফারেন্সিয়েট করি, জিনকে বলা হচ্ছে যে সেটি হচ্ছে ডিএনএ এবং আরএনএ, যার মধ্যে এই বংশগতির গঠনগত কার্যগত একক হিসেবে বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স যা একটি জেনারেশন থেকে অপর জেনারেশনে নিয়ে যাবে তাকেই বলা হচ্ছে জিন। তাহলে জিনের বেসিক পার্টই ডিএনএ এবং আরএনএ। এখন এই জিনের স্ট্রাকচার যদি আমরা একটা মডুলেট করে দেখি, তাহলে দেখব যে জিনের যার প্রোমোটার আছে এবং প্রোমোটারের পরে এক্সন এবং ইন্ট্রনে ভাগ করা কিছু অংশ রয়েছে, যে পোর্শনটি থেকে ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ তৈরি করবে, আরএনএ থেকে এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড এবং তারপরে প্রোটিন তৈরি হবে। অর্থাৎ জিনকে যদি ডিএনএ দিয়েই আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে প্রোমোটার, অপারেটর পার্ট এবং আমরা যে এক্সন ইন্ট্রনের কথাগুলি বললাম সেগুলি একটি স্ট্রাকচারাল জিন। এখন যখন রেপ্লিকেশন প্রসিডিওরে এই এক্সন এবং ইন্ট্রনের মধ্যে এক্সনগুলি বাদ যাবে, ইন্ট্রনগুলি যুক্ত হবে। মডার্ন কনসেপ্ট অফ জিন অর্থাৎ জিনের কিছু আধুনিক ধারণা। কেন এই আধুনিক ধারণা জিনের? কারণ জিনের রাসায়নিক উপাদানই হচ্ছে ডিএনএ। অর্থাৎ ডিএনএর যে ক্ষমতা, অর্থাৎ সেই ডিএনএর যে বিশেষ গুণ কিছু আছে, সেই অনুযায়ীকে আমরা জিনকে ভাগ করেছি। জিনকে ইউনিট অফ ফাংশন বা সিস্টম হিসেবে বলা যেতে পারে যে জিনের ক্রিয়াগত একককে সিস্টম বলা হয়। ইউনিট অফ রিকম্বিনেশন হিসেবে যদি ধরা হয়, অর্থাৎ ডিএনএর যে ক্ষুদ্রতম অংশ ক্রসিং ওভারে সাহায্য করে বা ক্রসিং ওভার ঘটাতে সাহায্য করে বা ক্রসিং ওভার ঘটাতে পারে, তাকে বলা হয় রেকন। মিউটেশন ইউনিট হিসাবেও জিনের একটি নামকরণ, সেটি হচ্ছে মিউটন, যার
মানে হচ্ছে যখন ডিএনএ অণুগুলি পরিবৃত্তির ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্র অংশ ধারণ করে থাকে তখন তাকে মিউট্যান্ট বলে। অর্থাৎ ডিএনএর কিছু পার্ট যা মিউটেশনে অংশগ্রহণ করবে। রেপ্লিকন, ডিএনএর যে পার্টটি রেপ্লিকেশনে অংশগ্রহণ করে তাকে রেপ্লিকন বলে। আমরা রেপ্লিকন হিসাবে দেখে এসেছি যে কোন পার্টটিকে রেপ্লিকন বলে। যদি কোলায়ের আমরা রেপ্লিকেশন দেখি তাহলে একটি পোর্শনে যাকে ওরাই সি বলে সেই অরিজিন থেকে আমার রেপ্লিকেশন স্টার্ট হয়। অর্থাৎ এই পোর্শনটিকে থেকেই কিন্তু রেপ্লিকেশনের সূত্রপাত হচ্ছে। এখন বিজ্ঞানী ওপেরন তিনি তার মডেলে বিজ্ঞানী ওপারিন নয়, জেকব অ্যান্ড মনট তাদের যে ওপারিন মডেল, সেই মডেলে যে স্ট্রাকচার আমরা জিনের দেখেছি সেই অনুযায়ী কিছু কিছু নামকরণ করেছেন, যেটি হচ্ছে স্ট্রাকচারাল জিন, রেগুলেটর জিন, অপারেটর জিন, প্রমোটার জিন। স্ট্রাকচারাল জিন কি করে না, স্ট্রাকচারাল জিন প্রোটিন সৃষ্টির সংকেত বহন করে। অর্থাৎ সেখান থেকে যে প্রোটিনটা দরকার সেই প্রোটিনটা সেই পোর্শন থেকে তৈরি হবে। নিয়ন্ত্রণ জিন বা রেগুলেটর জিন যে পোর্শনটা এই পুরো কার্য মানে আমার যে প্রোটিন তৈরি হবে তাকে রেগুলেট করতে পারবে, সেই পোর্শনটাকে বলছে রেগুলেটর জিন। অপারেটর জিন ডিএনএর যে অংশ সাংগঠনিক জিন থেকে এমআরএনএ সৃষ্টি হতে সাহায্য করে তাকে বলে পরিচালক জিন। মানে একটা রিজিয়ান, সেই রিজিয়ানে আমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বসবে, তাকে অপারেট করার জন্য যে জিনটা বা ডিএনএ যে পার্টটা কাজ করছে তাকে অপারেটর জিন বলা হচ্ছে। প্রমোটার জিন ডিএনএর যে অংশ আরএনএ পলিমারেজ উৎসেচকে আবদ্ধ হয়ে সাংগঠনিক জিনের কার্যগত হার নিয়ন্ত্রণ করে তাকে প্রমোটার জিন বলে। অর্থাৎ অপারেটর পার্টটা হেল্প করছে এমআরএনএ সৃষ্টি হতে, অর্থাৎ পরিচালনা করছে। এখন আরএনএ পলিমারেজকে কোনো একটা পোর্শনে বসতে হবে ডিএনএ, তবেই তো সেটা তৈরি করবে এমআরএনএ প্রোটিন। তো যে পোর্শনে আরএনএ পলিমারেজটা পড়ছে সেই জায়গাটিকে বলছে প্রমোটার জিন। এছাড়াও জিনের কিছু ভাগ আছে, যেমন অটোজোমাল জিন। যেসব জিন অটোজোম দ্বারা বাহিত হয় তাদের অটোজোমাল জিন বলে, যেমন অ্যালবিনিজম তার একটি উদাহরণ। সেক্স ক্রোমোজোমাল জিন যা সেক্স ক্রোমোজোমকে বহন করছে, যেমন মেলনেস ফিমেলনেসকে দেখানোর জন্য এক্স ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এখন এই এক্স ক্রোমোজোম বাহিত যদি কোনো রোগ থাকে, অর্থাৎ তাকে বলা হয় সেক্স লিঙ্ক ডিজিজ বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এক্স ক্রোমোজোম বাহিত যে রোগগুলি তার মধ্যে পড়ে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, হোল্যান্ড্রিক জিন। ওয়াইকে বলা হয় হোল্যান্ড্রিক জিন, কারণ এ শুধু মেলনেসকে
শো করতেই ব্যবহৃত হয়। জাম্পিং জিন, ডিএনএর যে অংশ বা জিন একটি ক্রোমোজোম বা ভিন্ন ক্রোমোজোম স্থান বদল করতে পারে তাকে জাম্পিং জিন বা ট্রান্সপোজন বলে। মেকি জিন বা ছদ্ম জিন, ডিএনএর যে অংশ নিষ্ক্রিয় থাকে বা জিনের যে অংশ থেকে কোনো আরএনএ বা পলিপেপটাইড তৈরি হয় না তাকে মেকি জিন বলা হয়। লেথাল জিন, যে জিনের বহিঃপ্রকাশিত জীবের মৃত্যু ঘটে তাকে লেথাল জিন বলে। স্বার্থপর জিন বা সেলফিশ জিন, যে জিন স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু জীবের বিবর্তনের কোনো এক সময় কার্যকরী ছিল বা পরবর্তীকালে সক্রিয় হতে পারে তাকে স্বার্থপর জিন বলে। অঙ্কোজিন, আমরা জানি ক্যান্সার একটি রোগ, কিন্তু এই অঙ্কোজিনের প্রভাবেই ক্যান্সার রোগ সৃষ্টি হয়। স্প্লিট জিন বা খণ্ডিত জিন, যে জিন ইন্ট্রন এক্সন সহযোগে গঠিত হয় তাকে স্প্লিট জিন বলে। স্প্লিট জিনের এক্সন অঞ্চলটি সক্রিয় কারণ এই অঞ্চলে কার্যকরী আরএনএ উৎপন্ন হয়, কিন্তু ইন্ট্রন অঞ্চলটি নিষ্ক্রিয়, এই স্থানে কার্যকরী আরএনএ সৃষ্টি হয় না। ট্রান্সজিন, যে জিনের উদ্ভিদ কোষ বা প্রাণীকোষ দেহ থেকে সংগ্রহ করে অন্য কোনো প্রজাতিতে উদ্ভিদ কোষে বা প্রাণীকোষে প্রতিস্থাপন করা হয় তাকে ট্রান্সজিন বলে। এরপরে আমরা চলে যাব ক্রোমোজোমাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ কিভাবে আমাদের ক্রোমোজোম দ্বারা সেক্স নির্ধারণ করা হয়। আমরা হোমোলোগাস ক্রোমোজোম বা হেটারোলোগাস ক্রোমোজোমের কথা শুনেছি, এবং হোমোলোগাস ক্রোমোজোমের জন্য হোমোজাইগাসিটি, হেটারোলোগাস ক্রোমোজোমের জন্য হেটারোজাইগাসিটিও শুনেছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যখন মটর গাছের পরীক্ষা মেডেল করেছিলেন সেই লম্বা ক্যারেক্টারটির মধ্যে যখন পিওরেস্ট ক্যারেক্টার ছিল, অর্থাৎ দুটোই ক্যাপিটাল টি জিনোটাইপে লিখতে হতো, সেটি হচ্ছে আমাদের হোমোজাইগাসিটি শো করার জন্য। আর হেটারোজাইগাসিটি সংকর লম্বার ক্ষেত্রে যখন ক্যাপিটাল টি এবং স্মল টি শো করতে হতো। তো এক্ষেত্রেও তাই বলা হচ্ছে যে X0 and XY টাইপ, X0 টাইপটি গ্র্যাসহপারে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে X0 টাইপের বলা হচ্ছে যে সেটি যখন ও অর্থাৎ এক্সের সঙ্গে ওকে শো করছে সেটি মেল, এবং এক্সের সঙ্গে যখন অপর এক্স শো করছে সেটি হচ্ছে ফিমেল। আমাদের হিউম্যান ক্ষেত্রে এই ওটি হচ্ছে ওয়াই, কারণ ওয়াই বা হোল্যান্ড্রিক জিন একমাত্র মেলনেসকে শো করতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি মানুষের লিঙ্গ নির্ধারণের প্রসিডিওর আমাদের সিলেবাস অনুযায়ী দেখি যে সেটি হচ্ছে XX অ্যান্ড XY টাইপ। কেন না, ফিমেলদের ক্ষেত্রে সর্বদাই ডাবল এক্স অর্থাৎ সেক্স ক্রোমোজোম দুটি এক্স বিয়ার করছে, কিন্তু মেলদের ক্ষেত্রে একটি এক্স এবং একটি ওয়াই বিয়ার করছে। এখন আমরা জানি যে আমাদের দেহকোষে 46টি ক্রোমোজোম আছে, যার মধ্যে 22 জোড়া ক্রোমোজোম অর্থাৎ 44টি অটোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম অর্থাৎ ডাবল এক্স অর XY এটি থাকে। এখন এই
এক্স এক্স বা এক্স ওয়াই এই ক্ষেত্রে কিভাবে সাহায্য করে না, কিছু মলিকুলার বেসিসে আমরা যদি দেখি যে যখন 4 থেকে 6 সপ্তাহ বয়সকালে ভ্রূণের গোনাডজনিত পার্থক্যের সময়কাল শুরু হয়, তার আগে পর্যন্ত স্ত্রী ও পুরুষের গোনাড একই রকম থাকে। যদি ভ্রূণে ওয়াই ক্রোমোজোম তথা স্রাই জিন থাকে, তবে গোনাডটি শুক্রাশয়ে পরিণত হয়। আর শুক্রাশয়ে পরিস্ফুরণ শুরু হলে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ও মুলারিয়ান ইনহিবিটিং হরমোন খরিত থাকে। এই মুলারিয়ান ইনহিবিটিং হরমোনের প্রভাবে মুলারিয়ান নালিকা বিনষ্ট হয়ে যায়। এই মুলারিয়ান নালিকা যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী প্রজনন নালিকার সৃষ্টি হয়। আর পুরুষদের ক্ষেত্রে তখন টেস্টোস্টেরনের প্রভাবে উলফিয়ান ডাক্ট, এপিডিডাইডিমিস, সেমিনাল ভেসিকেল ও ভাস ডিফারেন্স, যেগুলি পুরুষের প্রজনন নালিকা, সেগুলি গঠিত হতে শুরু করে। তাছাড়াও টেস্টোস্টেরনের প্রভাবে অন্যান্য গৌণপুংজনী চরিত্রগুলি বিকশিত হতে শুরু করে, অর্থাৎ অন্যান্য যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে পুং যৌন চরিত্র, সেগুলি পরিপুষ্ট হতে শুরু করে। এইভাবে আমাদের ক্রোমোজোম দ্বারা মানুষের লিঙ্গ নির্ধারণ হয়। স্ট্রাকচারে আমি দেখানো রয়েছে যে কিভাবে গ্যামেট ফর্ম করছে এবং কিভাবে তৈরি হচ্ছে। নেক্সট আমরা চলে যাই বার্ডসের ক্ষেত্রে, অর্থাৎ পাখিদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা হিউম্যানের ক্ষেত্রে যখন এক্স এক্স এবং এক্স ওয়াই চিহ্নিত করেছি, তেমন পাখিদের ক্ষেত্রে পুরুষ পাখিতে ডাবল জেড এবং স্ত্রী পাখিতে জেড ডাব্লিউ ক্রোমোজোমের সমন্বয় দেখতে পাওয়া যায়। অর্থাৎ পুরুষ পাখি এখানে সমগ্যামেটীয় বা হোমোগ্যামেটীয়, আর স্ত্রী পাখি বিষমগ্যামেটীয়। ঠিক হিউম্যান অর্থাৎ মানুষদের ক্ষেত্রে ডাবল এক্স বা সমগ্যামেটীয় ছিল স্ত্রীদের ক্ষেত্রে, আর হেটেরোগ্যামেটীয় হচ্ছে পুরুষদের ক্ষেত্রে। এখন এই যে জেড এবং ডাব্লিউ ক্রোমোজোম, যা পাখিদের যৌন ক্রোমোজোম হিসাবে চিহ্নিত, যা তাদের লিঙ্গ নির্ধারণ করে, তার মধ্যে একটি উল্লেখ্য জিন হচ্ছে DMRTI, যা মোরগের জেড ক্রোমোজোমের উপরে অবস্থান করে। পুরুষ পাখিতে দুটি DMRTI জিন পাওয়া যায় এবং স্ত্রীদের ক্ষেত্রে যেহেতু একটি জেড থাকে, অতএব একটি DMRTI জিন পাওয়া যায়। এই জিন স্রাই জিনের সঙ্গে পুরুষ প্রাণীতে শুক্রাশয় সৃষ্টি করে। অপরদিকে স্ত্রী পাখিতে ডাব্লিউ ক্রোমোজোমের ওপর
FETI ও ASW নামে আরও দুটি জিনের সন্ধান পাওয়া গেছে যারা পাখির লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। দেখা গেছে মানুষের মতোই পাখিদেরও গোড়ার দিকে ভ্রূণের মধ্যে গোড়াটার কোনো পার্থক্য থাকে না, অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয় আলাদা থাকে না, কিন্তু পরবর্তীকালে সেটি বিভাজিত হয়। হানিবির ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের সময় যে জিনোটাইপটি বা যে জিনগুলিকে আলোচনা করা হয় সেগুলি প্রথম আলোকপাত করেছিলেন জোহান ডিওজেন 1845-এ। তিনি তার পর্যবেক্ষণে বলছেন যে ডিম নিষিক্ত হয় সেই ডিম থেকে স্ত্রী মৌমাছি জন্মায়, আর অনিষিক্ত ডিম্বাণু থেকে কেবল পুরুষ মৌমাছি জন্মায়। এই ধরনের ঘটনা কেন দেখা গেল? দেখা গেছে যে নিষিক্ত ডিমের ভেতরে 32টি ক্রোমোজোম থাকে, তখন অনিষিক্ত ডিমের ভেতরে 16টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ বলা হচ্ছে যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম ধারণকারী যেগুলি সেগুলি হচ্ছে পুরুষ, এবং ডিপ্লয়েড ক্রোমোজোম ধারণকারী সেগুলি হচ্ছে স্ত্রী। তো কিভাবে এই ধরনের জিনিসটি দেখা যাচ্ছে? বলছেন একটিমাত্র লিঙ্গ নির্ধারক লোকাস মৌমাছির পুং বা স্ত্রী লিঙ্গ ধারণ করে। ডিপ্লয়েড পুরুষেরা SDL এর জন্য হোমোজাইগাস, ও মৌমাছি স্ত্রী মৌমাছিরা SDL এর জন্যই হেটেরোজাইগাস, কিন্তু জননক্ষম পুরুষ SDL এর জন্য হেমিজাইগাস। প্রসঙ্গত, পুরুষ হোমোজাইগাস SDL অবস্থায় মারণকারী এবং ডিম ফুটে বেরোনোর পরে ডিপ্লয়েড পুরুষকে শ্রমিক মৌমাছিরা খেয়ে ফেলে। বিজ্ঞানীরা SDL-কে পৃথক করে তাতে CS যাতে কমপ্লিমেন্টারি সেক্স ডিটারমিনার বলে একটি জিনের সন্ধান পেয়েছেন। এই CSD জিন থেকে কার্যকরী স্প্লাইসিং ঘটানোর উৎপাদন তৈরি হয়। মনে করা হচ্ছে যে CSD জিন উপজাত পদার্থ স্ত্রী মৌমাছির লিঙ্গ নির্ধারণে কাজে লাগে। যখন ভ্রূণে CSD জিন নিষ্ক্রিয় থাকে তখন ভ্রূণ থেকে পুরুষ মৌমাছি জন্মায়। এছাড়া ফেমিনাইজার বলে একটি জিনের সন্ধান পাওয়া গেছে। এই জিনটি CSD জিন উপজাত পদার্থ দ্বারা প্রভাবিত হয়ে স্প্লাইসিং ঘটায়। নিষিক্ত ডিম্বাণু থেকে যে ভ্রূণ তৈরি হয় তাতে ফেম জিন থেকে একটি কার্যকরী প্রোটিন তৈরি হয়, যার প্রভাবে স্ত্রী মৌমাছি বিকাশ লাভ করে, এবং অপরদিকে অনিষিক্ত ডিম্বাণুতে ফেম জিনের বিকল্প রূপে স্প্লাইসিং ঘটে যায়, ফলে ফলস্বরূপ পুরুষ মৌমাছি জন্মলাভ করে। এইভাবে মৌমাছি, পাখি ও মানুষদের লিঙ্গ নির্ধারণ হয়। পরের বিষয়টি হচ্ছে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। লিঙ্কেজ বলতে যেটি বলা হয় সংজ্ঞা হিসাবে যে একই ক্রোমোজোমে অবস্থিত মাতৃযৌন থেকে অপত্য যৌনতে সঞ্চারিত হওয়ার সময় সেই ক্রোমোজোমের
একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখা দেয়। একেই বলছি লিঙ্কেজ। এই লিঙ্কেজ এর আবিষ্কারক হচ্ছেন টি.এইচ. মর্গ্যান। 1910 খ্রিস্টাব্দে ড্রসোফিলার ওপর তিনি পরীক্ষা চালিয়ে এই লিঙ্কেজ আবিষ্কার করেন। তার আগে বেটসন ও পানেট 1906 খ্রিস্টাব্দে মিষ্টি মটর গাছের ওপর দ্বিসংকরণ পরীক্ষা থেকে মেন্ডেল বর্ণিত স্বাধীন বিন্যাস সূত্রের কিছু ব্যতিক্রম লক্ষ্য করেছিলেন। এই ব্যতিক্রমের কারণ হিসাবে তারা কাপলিং ও রিপালসান নামে দুটি পদ্ধতির উল্লেখ করেছিলেন। লিঙ্কেজ আবিষ্কারের পিছনে বেটসন ও পানেটের দ্বিসংকরণ পরীক্ষার ফলাফল ও তাদের কাপলিং রিপালসানের উল্লেখ বিশেষ সূত্র রচনা করে। তো মর্গানের যে ধারণা বা মর্গানের যে লিঙ্কেজ সম্পর্কে যে আবিষ্কার, সেটি বর্তমানে বহুলভাবে আমাদের সাহায্য করে। এখন এই লিঙ্কেজের তাৎপর্য হচ্ছে সংকরায়ন দ্বারা উন্নত গুণসম্পন্ন প্রজাতির সৃষ্টি হলে লিঙ্কেজ সম্পর্কে ধারণা থাকা দরকার হয়। লিঙ্কেজ পদ্ধতির সাহায্যে ক্রোমোজোম ম্যাপ তৈরি করা যায়। নির্বাচনের ক্ষেত্রে লিঙ্কেজের ধারণা থাকা দরকার। লিঙ্কেজ ঘটনাটি প্রকরণের কে সীমিত করে, যা জৈবিক অভিব্যক্তির ক্ষেত্রে বাধা স্বরূপ। অর্থাৎ লিঙ্কেজের যে প্রয়োজনীয়তা, সেখানে বলাই হচ্ছে যে লিঙ্কেজের সাহায্যে এটি ক্রোমোজোম ম্যাপ তৈরি করা যায়। ক্রোমোজোম ম্যাপটি কি না, আমি বলছি যে একটি জিন বা একটি ক্রোমোজোমের লোকাসে ঠিক এই ক্যারেক্টারটি বিয়ার করা হচ্ছে। অর্থাৎ স্কিন কালার বলতে পারি, বা বলতে পারি কোনো রোগের কথা। এখন আমরা যদি সেই ক্রোমোজোম এবং তার লোকাস, যেখানে এই রোগ বা কোনো প্রকারের বিশেষ ক্যারেক্টারিস্টিক্সকে আইডেন্টিফাই করতে পারি, সেটি ভালো হিসাবেও কাজে লাগাতে পারি। যেমন কোনো ক্রোমোজোমের যদি সেই পার্টটি আমরা অমিট করে দিতে পারি, তাহলে দেখা যাবে পরের প্রয়োজনীয়তে সেই রোগটি না হওয়ার সম্ভাবনা থাকছে। তো যাই হোক, লিঙ্কেজের প্রয়োজনীয়তা বহুলভাবে আছে। সেখানে ওই ব্যক্তির মধ্যেও লিঙ্কেজের প্রয়োজন বা গুরুত্ব আছে। এখন এই লিঙ্কেজকে দুই প্রকারে ভাগ করা হয়েছে, একটি কমপ্লিট লিঙ্কেজ আর একটি ইনকমপ্লিট লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে বলা হচ্ছে, if the parental combination of characters appear together for 2 or more generation in a continuous manner and regular manner, such as linked like complete linkage. অর্থাৎ একটি উদাহরণ দেখি। ড্রসোফিলা ম্যানাগাস্টের ক্ষেত্রে বলছে যে একটি গ্রে ভেস্টিজিয়াল নেওয়া হয়েছে এবং একটি ব্ল্যাক লং হেয়ারের দুটি প্যারেন্টকে নেওয়া হয়েছে। F1 জেনারেশনে অল গ্রে অ্যান্ড লং যেহেতু ডমিনেন্ট ক্যারেক্টার, সেটি শো করেছে। টেস্ট ক্রসের ফলে দেখা যাচ্ছে যখন গ্রে লং এবং ফিমেল ব্ল্যাক ভেস্টিজিয়ালের মধ্যে আমি টেস্ট ক্রস করব, ডিউ টু কমপ্লিট লিঙ্কেজ অনলি 2 টাইপস অফ গ্যামেটস আর ফাউন্ড। একটা হচ্ছে
ব্ল্যাক লং, আর একটি হচ্ছে গ্রে ভেস্টিজিয়াল। অর্থাৎ 1:1 যেটি আমার প্যারেন্টে ছিল সেই ধরনের রেজাল্টটি শো করছে। তাহলে ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে কি হচ্ছে? ইনকমপ্লিট লিঙ্কেজের ক্ষেত্রে বলছে যখন আমরা এই ক্রসটি করব, অর্থাৎ আমরা একটু জেনে নিই। ইনকমপ্লিট লিঙ্কেজ প্রোডাক্টস নিউ কম্বিনেশন অফ জিনস in the progeny due to formation of chiasma or crossing over in between in the linkage gene present on homologous chromosome. When in sweet peas a cross is made between blue flower and long pollen with a red flower and round pollen, F1 expected blue flower and long pollen heterozygous condition is got. মানে আমার F1 জেনারেশনে ব্লু ফ্লাওয়ার লং পোলেন সেটি হেটারোজাইগাস কন্ডিশনে পাওয়া যাচ্ছে। টেস্ট ক্রস করার পরে যখন টেস্ট ক্রস করা হচ্ছে ব্লু অ্যান্ড লং অ্যান্ড ডাবল রিসেসিভ গিভ ব্লু লং, রেড রাউন্ড, ব্লু রাউন্ড অ্যান্ড রেড লং। অর্থাৎ এখানে আমি যে ক্যারেক্টারগুলোকে নিয়েছিলাম তাদের সমস্ত রকম কম্বিনেশন আমি পাচ্ছি আমার প্রোজেনিতে। দিস ইজ ইনকমপ্লিট লিঙ্কেজ। লিঙ্কেজের গুরুত্ব আমরা আগেই জেনেছি। এরপর আসবো আমরা ক্রসিং ওভার। ক্রসিং ওভার কাকে বলে না, বলছে যে পদ্ধতিতে মিয়োসিস প্রোফেজের 1 দশায় প্যাকাইটিন উপদশার দুটি সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হয় এবং ফলস্বরূপ জিনের পুনঃসংযুক্তি ঘটে, তাকে ক্রসিং ওভার বলে। এই ক্রসিং ওভারের কতগুলি প্রসেস, যেটির মধ্যে প্রথমটি হচ্ছে সিনপসিস, তারপর হচ্ছে ডুপ্লিকেশন অফ ক্রোমোজোম, তারপরে ক্রসিং ওভার, তারপর কাসমেটা ফর্মেশন, তারপরে টার্মিনালাইজেশন। সাইনাপসিসে বলছে ডিউরিং জাইগোটিন সাবস্টেজ অফ প্রোফেজ 1 the maternal and paternal homologous chromosomes come close to each other and start pairing along their length. The pairing of homologous chromosome is called synapsis. The paired homologous chromosome is called bivalence. It is mechanical basis of crossing over. তাহলে প্রথম স্টেপ বা সিনাপসিসের ক্ষেত্রে এই পদ্ধতিটি শুরু হচ্ছে আমাদের জাইগোটিন সাবস্টেজ অফ প্রোফেজ 1-এ। সেখানে কি ঘটছে, সেখানে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বন্ধন হচ্ছে। সেখানে হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বন্ধন হচ্ছে। দ্বিতীয় স্টেজে বলা হচ্ছে যে টেট্রাড ফর্মেশন অর্থাৎ ডুপ্লিকেশন হচ্ছে। যখন ক্রোমোজোমগুলি টেট্রাড ফর্মেশন করে তখন ক্রোমোজোমগুলি আরও স্থূল হয়ে বাইভেলনগুলি খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে যায়। বাইভেলেন্ট টেট্রাড অবস্থায় প্রাপ্ত হওয়া প্যাকাইটিন এই দশায় নন সিস্টার ক্রোমাটিড যে দুটি তৈরি হচ্ছে তার মধ্যে কি হচ্ছে, অংশের বিনিময় ঘটছে, অর্থাৎ ক্রসিং ওভার সমন্বয় হচ্ছে। পরবর্তী স্টেপে ডিপ্লোটিন উপদশায় মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোমের দুটির পৃথকীভবন ঘটে। অর্থাৎ ট্রান্সফার যখন হয়ে গেছে তখন
ক্যারেক্টারে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে তারা কায়াজমা ফর্ম করে এবং সেটি আস্তে আস্তে ডায়াকানিসের দিকে এগোতে থাকে এবং পরবর্তীকালে এই দশার শেষ হচ্ছে টার্মিনালাইজেশনের মাধ্যমে, অর্থাৎ সম্পূর্ণ লিঙ্কেজ বা ক্রসিং ওভার কমপ্লিট, কাজমা ফর্ম করে গেছে। তখন প্রত্যেকটি নন সিস্টার ক্রোমাটিড তাদের ভিন্ন ভিন্ন প্রান্তে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রান্তে অপোজিট পোলে তাদের চলন শুরু হয়। এরপরে ক্রসিং ওভারে কতগুলি ভাগ আছে। সিঙ্গেল ক্রসিং ওভার, অর্থাৎ যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলির কেবলমাত্র একটি পোর্শনে এই আদান প্রদানটি ঘটছে ক্যারেক্টারের, তখন তাকে বলছে সিঙ্গেল ক্রসিং ওভার। অর্থাৎ নন সেমাস্টার ক্রোমাটিড হোমোলোগাস ক্রোমোজোমের একটি পার্ট যখন ঘটে তখন তাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার। এরপরের ভাগটি হচ্ছে ডাবল ক্রসিং ওভার। যেখানে বলা হচ্ছে যে যখন জোর বাঁধা অবস্থায় হোমোলোগাস ক্রোমোজোমের উপর দুটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়, ক্রোমাটিডের মধ্যে যে অংশ বিনিময় ঘটে, তখন তাকে ডবল ক্রসিং ওভার বলা হচ্ছে। পরের ভাগটি হচ্ছে মাল্টিপল ক্রসিং ওভার। যখন হোমোলোগাস ক্রোমোজোমের উপর দুইয়ের অধিক জায়গায় ভাঙন সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে মাল্টিপল ক্রসিং ওভার। সরি, এখানে স্লাইডটি দেওয়া নেই, ঠিক ডিলিট হয়ে গেছে কোনো কারণে, দেখি না ডিলিট হয়ে গেছে। তারপরে ভাগটি হচ্ছে রেসিপ্রোকাল এবং কমপ্লিমেন্টারি। রেসিপ্রোকাল এবং কমপ্লিমেন্টারি ক্রসিং ওভারটি একটি ডবল ক্রসিং ওভারের ভাগ। রেসিপ্রোকাল ক্রসিং ওভারে হয় কি, দ্বিস্থানিক ক্রসিং ওভারের ক্ষেত্রে যদি একই নন সিস্টার ক্রোমাটিড জোড়ের মধ্যে দুই জায়গায় ক্রসিং ওভার সংঘটিত হয়, তাকে রেসিপ্রোকাল ক্রসিং ওভার বলছে। আর অপরপক্ষে দুটি ক্রসিং ওভারের এক জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটছে, অপরটি জোড়া নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, তখন তাকে বলছে কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এরপরে আসছে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বা এক্স লিঙ্কড জনিত যে ক্যারেক্টার আমরা বলি, মানে উত্তরাধিকার হিসাবে যে ক্যারেক্টারগুলি বিয়ার করছে তাকে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স বলা হয়। যে প্রক্রিয়ায় যৌন ক্রোমোজোমে অবস্থিত জিনগুলি নির্দিষ্ট নিয়মে বংশ পরম্পরায় এক যৌন থেকে অপর যৌনতে সঞ্চারিত হয়, তখন তাকে সেক্স লিঙ্ক উত্তরাধিকার বা লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার বলা হয়। এখানে পিকচারে দেখা যাচ্ছে যে এক্স লিঙ্ক ডমিনেন্ট ইনহেরিটেন্স, এক্স লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্সের দুটি ভাগ। সেক্স লিঙ্কের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে আনএফেক্টেড ফাদার কিন্তু অ্যাফেক্টেড মাদার। তাদের সেক্স লিঙ্কের যখন ক্রস হচ্ছে, অর্থাৎ তাদের মিলনের ফলে যে গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেটের পরে তাদের প্রোজেনি তৈরি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে এক্স লিঙ্ক যদি ঘটিত রোগ হয়, সেক্ষেত্রে ডমিনেন্ট যদি হয়, তাহলে দুটি আনএফেক্টেড চাইল্ড তৈরি হবে, যার মধ্যে একটি পুরুষ এবং একটি স্ত্রী, মানে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান। আর দুটি অ্যাফেক্টেড, অর্থাৎ একটি পুত্র সন্তান অ্যাফেক্টেড এবং একটি কন্যা সন্তান অ্যাফেক্টেড তৈরি হবে। সেক্ষেত্রে রিসেসিভের ক্ষেত্রে যদি হয় যে মাদার ক্যারিয়ার হিসাবে আছে, তখন ডটারের ক্ষেত্রে সেই রোগটি লক্ষণ প্রকাশ পায় না। এই যে হাফ করে দেখানো মানে হচ্ছে ডটারটি হচ্ছে ক্যারিয়ার, কিন্তু সনের ক্ষেত্রে অর্থাৎ পুত্রের ক্ষেত্রে সে অ্যাফেক্টেড হবে, যেহেতু এক্স লিঙ্ক বিয়ার ডিজিজ। এক্স লিঙ্ক বিয়ার ডিজিজের মধ্যে হচ্ছে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি।
সরি, হেমোফিলিয়া এ পড়ছে সেক্স লিঙ্ক ঘটিত রোগ। এই রোগের ক্ষেত্রে কি ঘটে না, যখন কোনো মানুষের মধ্যে হেমোফিলিয়ার রোগের সঞ্চার হয়, সেক্ষেত্রে কোনো ক্ষতস্থান বা কাটা স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না। অর্থাৎ আমাদের যে ফ্যাক্টরগুলো যেগুলি তঞ্চক হিসেবে কাজ করে, সেই তঞ্চকগুলি তৈরি হতে পারে না। এর ফলে এই ধরনের হিমোফিলিয়া দেখতে পাওয়া যায়। আমি হিমোফিলিয়া এ এবং বি এর কথা বলছিলাম, এখানে এ এর কথাটাই আলোচনা করা আছে, যাকে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, আর হিমোফিলিয়া বি কে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয়। এই দুটির কারণ একই। রক্ত অঞ্চলের জন্য অনেক রকম উপাদান, যেমন ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, তো এই ফ্যাক্টর 9-এর অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না, তখন রক্তঞ্চক ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 সৃষ্টিকারী জিন থাকে এক্স ক্রোমোজোমের উপর। যে কোনো একটি ফ্যাক্টরের জন্য দায়ী জিনের মিউটেশন ঘটার ফলে এই ফ্যাক্টরগুলো তৈরি হতে পারে না, তখন হিমোফিলিয়া দেখা যায়। এই দুই প্রকার হিমোফিলিয়ার মধ্যে হিমোফিলিয়া এই বেশি দেখতে পাওয়া যায়। প্রায় 10,000 পুরুষ সেই একই রকম হিমোফিলিয়ার শিকার হয়েছেন। আরেকটি এক্স লিঙ্ক ঘটিত রোগ আমাদের ক্লাস 12 আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস। সেক্ষেত্রে বলা হচ্ছে যে যে বৈশিষ্ট্য প্রকাশের জন্য মানুষের লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না, বর্ণ চিনতে ভুল করে, সেই প্রকার অস্বাভাবিকতাকে বলা হচ্ছে বর্ণান্ধতা। কি হয় না, এক্ষেত্রে বর্ণ চেনার জন্য যে জিনটি, সেই জিনটি অনুপস্থিত থাকে, অথবা বর্ণান্ধতা, ঠিক উল্টোভাবে বলতে গেলে বলা যেতে পারে যে বর্ণান্ধতার জন্য যে জিন, সেটি এক্স ক্রোমোজোমের উপস্থিত থাকে এবং এটি প্রচ্ছন্নধর্মী। সেই জন্য পুরুষে এই বৈশিষ্ট্যের হেমিজাইগাস অবস্থায় দেখতে পাওয়া যেতে পারে। ফলে মহিলাদের এই বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায় ছাড়া প্রকাশ পায় না। অর্থাৎ রিসেসিভ ক্যারেক্টার হিসেবে যদি থাকে, অর্থাৎ দুটি বর্ণান্ধ জিন যদি মহিলাদের ক্ষেত্রে না হয়, তাহলে মহিলাদের ক্ষেত্রে এই রোগটি প্রকাশ পাবে না, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই রোগটি প্রকাশ পাবে। আমরা এই যে মেন্ডেল যেভাবে চেকারবোর্ড করেছিলেন, বা মেন্ডেলের জিনোটাইপ যে ক্যারেক্টারগুলো দিয়ে ক্রস করানো, সেই ক্রস দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে এই রোগটি পরবর্তী জেনারেশনে ছড়ায়। এরপরে আমরা চলে যাই যে মেন্ডেলের কিছু অস্বাভাবিক রোগ, মানে মানুষের মেন্ডেলীয় অস্বাভাবিকতা বা মেন্ডেলের যে বক্তব্য, সেই অনুযায়ী আমরা যদি ধরি যে মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46, প্রতিটি দেহকোষে 46টি ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, 22 জোড়া যেখানে অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এই অটোজোম এবং সেক্স ক্রোমোজোম দুটির জন্য যে ধরনের রোগ মানুষের শরীরে প্রকাশ পায়, সেকে মেন্ডেলের অসুবিধার মধ্যে ফেলা হয়। যেমন ফিনাইলকিটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস, সিকেল সেল অ্যানিমিয়া, অ্যালবাইনিজম, হান্টিংটন ডিজিজ, এগুলি পরপর মেন্ডেলের অস্বাভাবিকতার মধ্যে পড়ছে। এরপরে আমরা চলে আসি ক্রোমোজোমাল ডিসঅর্ডারের ক্ষেত্রে। অর্থাৎ ক্রোমোজোমাল ডিসঅর্ডারের ফলে যখন রোগের সৃষ্টি, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে যখন একটি পার্টে আমরা ক্রসিং ওভার পড়েছি, একটি পার্টে আমরা লিঙ্কেজ পড়েছি, এখন এই ক্রোমোজোম দ্বারা যখন কিছু রোগের সৃষ্টি হয়, তখন সেই
রোগগুলিকে আমরা ক্রোমোজোমাল ডিসঅর্ডারের মধ্যে ফেলি, যেমন অটোপ্লয়েডি, অ্যানিপ্লয়েডি, এই ধরনের যে ডেভিয়েশনস, সেটা হিউম্যান বিংয়ের ক্ষেত্রে সত্যি রোগ সৃষ্টির কারণ। যেমন ডাউন সিনড্রোমে বলা হচ্ছে যে এক্সট্রা কপি ক্রোমোজোম 21, টার্নার সিনড্রোমে ডিউ টু লস অফ অ্যান এক্স ক্রোমোজোম ইন হিউম্যান ইন ফিমেলস। তো আমরা যে রোগগুলি বলা আছে, যেমন প্রথম রোগটি হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটি হয় যে এটি একটি বংশগত রোগ, যার কারণে মানুষের হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি দেখা যায়। জিনগত ত্রুটির কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় বলে কোনো কোনো ক্ষেত্রে রোগের মৃত্যু ঘটে। জিনগঠিত ত্রুটি হওয়ার দরুন শৈশবে রোগটি ধরা পড়ে। অনেক সময় নির্দিষ্ট অন্তর রক্তের যোগান দিয়ে রোগী বাঁচিয়ে রাখতে হয়, এবং বিশেষ মারাত্মক ধরনের থ্যালাসেমিয়া শিশু মায়ের গর্ভেই মারা যায়। থ্যালাসেমিয়ার দু প্রকারে হয়, আলফা এবং বিটা। এই আলফা এবং বিটা নামকরণের ক্ষেত্রে বলা হচ্ছে যে হিমোগ্লোবিন আলফা এবং বিটা পেপটাইড যে কোনো একটি তৈরি না হওয়া, অর্থাৎ কম তৈরি হওয়ার জন্য এই রোগটি হয়। অর্থাৎ আলফা এবং বিটা যে চেন, তার অসাম্যতার কারণে এই হিমোগ্লোবিনের অতিবাহিত হওয়া ও লোহিত কণিকা বিদীর্ণ হয়ে যাওয়ার কারণটি দেখতে পাওয়া যায়। ফলে হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা হয়। হিমোফিলিয়ার ক্ষেত্রে এই আলফা এবং বিটা হিমোফিলিয়া যে রোগটি আমাদের দেখতে পাওয়া যায়, তার জিনোটাইপটি ঠিক এই ধরনের, মানে ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। নেক্সট আমরা ডাউন সিনড্রোমের ক্ষেত্রে চলে যাব। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে বলা হচ্ছে যে মানুষের যখন ডাউন সিনড্রোম দেখতে পাওয়া যায়, সেখানে ক্রোমোজোম সংখ্যার বৃদ্ধি ছাড়াও এক প্রকার ট্রান্সলোকেশন ফলেও ডাউন সিনড্রোম উৎপন্ন হয়। ডাউন প্রথমে এই সিনড্রোমটির কথা বলেছিলেন। সিনড্রোমটির ক্ষেত্রে মানে কী ধরনের ক্যারেক্টার বিয়ার করলে এই ধরনের সিনড্রোম বুঝতে পারা যাবে। বলছে ছোট আকারের মস্তিষ্ক, নাতিদীর্ঘ পদ, হাতে সিমিয়ান ক্রেস, হৃদয়ঘাত অসুখ, জ্বর বুদ্ধি, চোখের ওপর এপিক্যান্থিক ভাঁজ ইত্যাদি ধরনের দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম নাম্বার যেখানে চেঞ্জ হয়েছে, এটা 22 জোড়া ক্রোমোজোমের মধ্যে 21 নম্বর যে ক্রোমোজোম, সেখানে এর আরও একটি এক্সট্রা ক্রোমোজোম অ্যাড হয়েছে। এক্ষেত্রে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে এটি ঘটে। টার্নার সিনড্রোম, এই যে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যে ক্যারেক্টারগুলো বলা হলো, যে ডিক্রিজ টার্নার সিনড্রোমের ক্ষেত্রে হেনরি টার্নার এই রোগটি আবিষ্কার করেন। অর্থাৎ তিনি বলছেন যে 15 এবং 23 বছরের বয়সে 7 জন যুবতী কন্যার মধ্যে অদ্ভুত ধরনের উপসর্গ লক্ষ্য করেছিলেন, যা যৌন দিক দিয়ে অপরিণত, অনুন্নত স্তন সমন্বিত, মাসিক রজস্রাব অনুপস্থিত। এই ধরনের লক্ষণগুলিকে টার্নার সিনড্রোম নামে অভিহিত করেছিলেন। এক্ষেত্রে টার্নার সিনড্রোমের মধ্যে যে 46টি ক্রোমোজোম থাকে, এর মধ্যে 44টি অপটোজোমের দুটি যৌন ক্রোমোজোমের মধ্যে দুটির পরিবর্তে একটি ক্রোমোজোম থাকে। এক্ষেত্রে স্বাভাবিক অটোজোম সংখ্যা একটি এক্স ক্রোমোজোম থাকলে টার্নার সিনড্রোম দেখতে পাওয়া যায়। লক্ষণ কি না, স্পার্মাটোজেনেসিস চলাকালে
যদি এক্স এবং ওয়াই ক্রোমোজোমে অপর দিকে পৃথক হতে না পারে, তখন পুং গ্যামেট উৎপন্ন হয়। তার একটিতে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, অপরটিতে যৌন ক্রোমোজোম থাকে না। এই গ্যামেটটি যদি স্বাভাবিক না না থাকে, তখন উসাইটে নিষিদ্ধ করে, তখন এক্স ও অবস্থায় প্রকাশ করে। অর্থাৎ স্ত্রী গ্যামেট কোনো এক্স ক্রোমোজোমে না থাকলে এবং তা যদি এক্স ক্রোমোজোম সম্বন্ধিত শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়, তাহলে তা টার্নার সিন্ড্রোম প্রকাশ পায়, অর্থাৎ সেক্স ক্রোমোজোম মনোজমি, ফলে টার্নার সিন্ড্রোম যুক্ত শিশু জন্মায়। ফলে তিনি যে সেক্সুয়াল ক্যারেক্টারের কথা বলেছিলেন, যে সেই ক্যারেক্টারগুলি স্ত্রীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এরপর হচ্ছে ক্লাইনফেল্টার সিন্ড্রোম, যেক্ষেত্রে মানুষের ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তনজনিত কারণে ক্লাইনফেল্টার সিন্ড্রোম দেখতে পাওয়া যায়। এই প্রকার অস্বাভাবিকতার পুরুষ দেহের গড়ন কিছু কিছু স্ত্রী চরিত্রের প্রকাশ ঘটে এবং সাধারণত জনন কাজে অসফল হয়। ক্লাইনফেল্টার সিন্ড্রোমের লক্ষণের ক্ষেত্রে শীর্ণ লম্বা গড়ন বিশিষ্ট পুরুষ, দেহের নিম্নভাগ তুলনামূলকভাবে অধিক দীর্ঘ, গোঁফ দাড়ি অল্প, মহিলাদের মধ্যে স্তন বৃদ্ধি পাওয়া বা গাইনোকেমিস্ট্রিয়া দেখতে পাওয়া যায়, গলার স্বর তীক্ষ্ণ, উচ্চ কম্পাঙ্কের, শুক্রাশয় ক্ষুদ্রাকৃতি, সৌর জনক্ষমতা কম। এই ধরনের বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়। আইকিউ অবভিয়াসলি কম হয়। তো এগুলি হচ্ছে আমাদের বংশগতি এবং হেরিডিটি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের কিছু রোগ যেগুলি অটোজোম এবং সেক্স ক্রোমোজোম বাহিত, এবং যেগুলি ধারণা মেন্ডেলের জন্যই আজ আমাদের এতটা পরিষ্কার হয়েছে যে ক্রোমোজোমের বন্টন, অর্থাৎ সেক্স ক্রোমোজোম এবং অটোজোমের বন্টনের ফলে কী কী ডিজিজ হতে পারে এবং সেটি কীভাবে প্রকাশ পায়।